এই অ্যালডিহাইড কিটোনের সিনথেসিসের জন্য পড়বো না, পরীক্ষায় মাঝে মাঝে আসে ফিডেল-ক্রেবস অ্যালকাইলেশন অ্যাসাইলেশন রিঅ্যাকশন বর্ণনা করো, অথবা ফিডেল-ক্রেবস রিঅ্যাকশন একটা অ্যারোমেটিক রিঅ্যাকশন, এটা আলোচনা করো। এই সেন্সের জন্য এইভাবেও প্রশ্ন হয়, এই জন্য আমরা এটা পড়বো। ফিডেল-ক্রেবস রিঅ্যাকশন কি? তাহলে বলা হচ্ছে যে অ্যারোমেটিক কিটোনস ক্যান বি মেড বাই ফিডেল-ক্রেবস অ্যাসাইলেশন, নট অ্যালকাইলেশন। ফিডেল-ক্রেবস অ্যাসাইলেশন আছে, অ্যালকাইলেশন আছে। তাহলে এই অ্যাসাইলেশনের মাধ্যমে অ্যারোমেটিক কিটোন উৎপন্ন করা যায়। কি উৎপন্ন করা যায়? অ্যারোমেটিক কিটোন। প্রত্যেকে বেনজিন থেকে, হ্যাঁ, বেনজিনের মতো সিম্পল যে সকল মলিকুল, এগুলোকে এসিটাইল ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইড, এগুলোকে অ্যাসিড হ্যালাইড বলা হয়। যে আর COCl এই ধরনের যৌগের সাথে বেনজিনের মতো যৌগ বিক্রিয়া করে অ্যারোমেটিক কিটোন উৎপন্ন করা হয়। এই বিক্রিয়াকে ফিডেল-ক্রেবস অ্যাসাইলেশন বলা হয়। এটি একটি সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখানে প্রথমে অ্যাসিড হ্যালাইড উইল মেক carbonium ion, acylium ion, positively charged ion, which will attack the aromatic nucleus, making an intermediate compound. Finally, a recovery of aromaticity, giving the final aromatic ketone. এ হলো মূল কথা। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, প্রথমে আমার এখানে এই লাইনটা মনে রাখতে হবে যে অ্যারোমেটিক কিটোন ফিডেল-ক্রেবস অ্যাসাইলেশনের মাধ্যমে পাওয়া যায়। এখন এই রিঅ্যাকশনটা কার কার মাঝে হয়? অ্যাসিড হ্যালাইডের সাথে অ্যারোমেটিক নিউক্লিয়াস বা বেনজিনের মতো যৌগ। এই বেনজিনের কথাই মনে রাখো। বেনজিনের সাথে অ্যাসিড হ্যালাইড বিক্রিয়া করে ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড, মেকিং অ্যারোমেটিক কিটোন। অ্যারোমেটিক কিটোন কেন? দেখো, সিওর সাথে একটা অ্যারোমেটিক পোরশন যুক্ত, কার্বনিল গ্রুপের সাথে একটা অ্যারোমেটিক পোরশন যুক্ত, এজন্য এটাকে অ্যারোমেটিক কিটোন বলা হয়। কি বলা হয়? অ্যারোমেটিক কিটোন। অ্যারোমেটিক কিটোন বলা হয়। তারপর যদি অ্যাসিড হ্যালাইডটা যদি এরকম হয়, যে অল্টারনেটিভলি লেখা আছে, দেখো, অ্যাসিড হ্যালাইডটা যদি অ্যারোমেটিক অ্যাসিড হ্যালাইড হয়, তাহলে ডাইফিনাইল কিটোন পাওয়া যায়। দুই দিকে বেনজিন রিং, মাঝখানে সিও, দুই দিকে বেনজিন রিং, মাঝখানে সিও। আমি একাধিক রিঅ্যাকশন দিয়েছি, তুমি যে কোনো একটা রিঅ্যাকশন মনে রাখতে পারলেই ওকে। হ্যাঁ, যে কোনো একটা রিঅ্যাকশন মনে রাখতে পারলেই তুমি দুইটা লিখতে পারবা। এই আর এর জায়গায় যদি তুমি মিথাইল বসিয়ে দাও, তাহলে কি হলো? আরেকটা রিঅ্যাকশন হয়ে যাবে না? আর এর মাধ্যমে একটা রিঅ্যাকশন হলো, মিথাইল স্পেসিফিক যখন করবে তখন আরেকটা রিঅ্যাকশন হবে। তাহলে ফিডেল-ক্রেবস অ্যাসাইলেশন ক্যান বি ইউজড, ফিডেল-ক্রেবস অ্যাসাইলেশন রিঅ্যাকশন ক্যান বি ইউজড টু সিনথেসাইজ অ্যারোমেটিক কিটোন by the reaction of benzene with acid halide in presence of aluminum anhydrous aluminum chloride. This reaction is called ফিডেল-ক্রেবস অ্যাসাইলেশন। বিভিন্ন রকমের তুমি লিখতে পারো। যদি ফিডেল-ক্রেবস অ্যাসাইলেশন কাকে বলে আসে? ফিডেল-ক্রেবস অ্যাসাইলেশন is the reaction between benzene and acid halide in presence of anhydrous aluminum trichloride, making aromatic ketone. This reaction is called ফিডেল-ক্রেবস অ্যাসাইলেশন। এভাবে আসলে তুমি দিতে পারবে। তাহলে এটা অনেকটা রিঅ্যাকশন আকারে মনে রাখতে হবে। এটার মেকানিজমটা খুব সুন্দর, সেটা আমি বুঝিয়ে দিতে পারতাম যদি তোমরা অনার্স স্টুডেন্ট হতো, তাহলে মেকানিজম বুঝে। এই ক্লোরিনটা চলে যায়, এই কার্বনটা পজিটিভ চার্জ হয়, এই পজিটিভ চার্জ অ্যারোমেটিক নিউক্লিয়াসকে আক্রমণ করে। গামে গেছে, পাউডার দাও, এটা খুলো, গেঞ্জিটা খুলে যাবে, পাউডার দাও, যাও রুমে যাও। এতটা ফিডেল-ক্রেবস অ্যাসাইলেশন reaction can be used to synthesize aromatic ketone. এটা আলোচনা করেছি। আচ্ছা, এখন আমার মনে হয় আমি আমাদের সবকিছু মনেও রাখতে পারবো করে ফেলো কিনা কে জানি। এই রিঅ্যাকশন মানে গ্রিগনার রিএজেন্টের সাথে মাধ্যমে অ্যালডিহাইড
কিটোন সিনথেসিস করা যায়। এই পদ্ধতিতে কিন্তু অ্যালডিহাইড সিনথেসিস করা যায় না। খেয়াল করছো? আমরা নাইট্রাইলস থেকে কিন্তু অ্যালডিহাইড সিনথেসিস করতে পারি নাই। তোমরা কি আসো? জি স্যার। উইন্ডোটা বারবার চলে যায় কেন? তোমাদের উইন্ডোটা থাকে না কেন? যাক, তাহলে আমি এই সিনথেটিক রুটটা তোমাদেরকে না দেই, হ্যাঁ? জি স্যার, অনেক হয়ে যাচ্ছে এটা। এটা না দিলাম। হাইড্রেশন অফ টার্মিনাল অ্যালকাইন, এটাও দিলাম না, এগুলো দরকার নেই। তাহলে আমরা তিনটা মেথডই পড়ি কিটোনের জন্য। একজন একটু বলো, লুবাবা কি মাশরাফি নাকি জিনকে জানি স্যার বলো। মুবাশশির হবে। মুশাররফ। হ্যাঁ, বলো কি কি পদ্ধতিতে, কয়টা পদ্ধতি আমরা শিখেছি টু সিনথেসাইজ কিটোনস? Sir, oxidization of alcohol, Friedel Oxidation of secondary alcohol. Oxidation of secondary alcohol, secondary alcohol. তারপর good. Friedel-Crafts acylation, Friedel-Crafts acylation process. Good. sir, এরপর আরেকটা ওজোনোলাইসিস অফ সুইটেবল অ্যালকিনস। Ozonolysis reaction of alkenes. ওজোনোলাইসিস। যদি এখানে বেশি আরো স্পেসিফিক সুন্দর করে বলতে চাই, ওজোনোলাইসিস অফ অ্যালকিনস, পলিসাবস্টিটিউটেড অ্যালকিনস। সিম্পল অ্যালকিন থেকে কিন্তু আমরা কিটোন পাবো না, যেগুলোতে সাবস্টিটিউয়েন্ট বেশি, গ্রুপ বেশি, ডাবল বন্ডের সাথে কার্বন বেশি, তাদের থেকে আমরা সাধারণভাবে কিটোন গুলো পেয়ে থাকি। সাবস্টিটিউটেড অ্যালকিনস এইভাবে বলতে পারি। তো এটা জরুরি না, কারণ এটা বলতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে আমরা ডাইরেক্ট বলি যে ওজোনোলাইসিস অফ অ্যালকিনস। আরেকজনে বলো তাহলে অ্যালডিহাইডে যদি সিনথেটিক মেথড আসে তাহলে কোথা থেকে কোন মেথডের কথা বলবো? বলো, অনুপম বিশ্বাস বলো। ওজোনোলাইসিস অফ অ্যালকিনস। গুড। তারপর ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। না, ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশনের মাধ্যমে উই নেভার সিনথেসিস কিটোনস থ্রু দা ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। আমরা কখনোই করতে পারি না, কারণ এখানে বেনজিনের সাথে এসিড হ্যালাইডের রিঅ্যাকশন হয়, এই কারণে বেনজিনের একটা পোরশন থাকেই, হ্যাঁ, যার কারণে আমরা অ্যালডিহাইড আমরা কি বলা হয় সিনথেসিস করতে পারি না বাই ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। আচ্ছা, আরেকটা রিঅ্যাকশন বলো, আরেকজনে বলো। নাহিদুল। অ্যালডিহাইডের সিনথেটিক রুট, synthetic process. অক্সিডেশন অফ প্রাইমারি অ্যালকোহলস। Oxidation of primary alcohols. Good. আসসালামু আলাইকুম, আমি যে ক্লাসে আছি, যে ক্লাস নিচ্ছি। তাহলে হ্যাঁ, অক্সিডেশন অফ প্রাইমারি অ্যালকোহল, তারপরে ওজোনোলাইসিস অফ অ্যালকিনস, আরেকটা কি বলেছি? হ্যাঁ, আরেকটা বলেছি অ্যাসিড ডেরিভেটিভস। অ্যাসিড ডেরিভেটিভ থেকে। তারপরে বলে দিয়েছি যে এটা পড়া জরুরি না, এর মানে আমরা অ্যালডিহাইডের দুইটা পদ্ধতি শিখে রাখবো। এটা পড়লে ভালো, অ্যাসিড হ্যালাইড চ্যাপ্টারে গিয়ে হয়তো এই রিঅ্যাকশনটা লাগতে পারে, এটা নাও লাগতে পারে, রিঅ্যাকশনটা দেই না। স্যার অ্যালডিহাইডের দুইটা আর কিটোনের তিনটা। দুইটা গুড। কিটোনের তিনটেই শিখবো, ওই যে ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশনের জন্য শিখতে হবে। ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশন মাঝে মাঝে আসে, এজন্য কিটোনের তিনটা শিখবো, অ্যালডিহাইডের দুইটা শিখবো। আমরা এখান থেকে বের হয়ে গেলাম, এবার আমরা চলে যাই দ্য রিঅ্যাকশনস অফ অ্যালডিহাইড এন্ড কিটোনস। প্রথমে ফার্স্টলি উই হ্যাভ
to clear about the reactivity of aldehydes and ketones. I mean, which one is more reactive, either aldehydes or ketone? Our কথাগুলো বুঝা গেছে? জি স্যার। We have to know, we have to clear about aldehyde and ketones. I mean, the reactivity of aldehyde and ketones. Which one is more reactive? Either aldehyde is more reactive, aldehydes are more reactive than ketones. এই বিষয়গুলো আমরা জানবো। তাহলে প্রথমে উত্তর হচ্ছে aldehydes are more reactive than ketones. প্রথম উত্তরটা হচ্ছে aldehydes are more reactive than ketones. How can we explain? কিভাবে explain করব? Look at the structure of aldehyde and ketones. The structural difference of the structural, এটা তো ওরে তো আমার কাছে দিয়া এটা ঠিক কর, তুলনাটা ঠিক করে কম্পিউটার ফালিয়ে দিব। এই যে বাটনগুলো উঠে ফেলবে এখন কম্পিউটার। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে স্ট্রাকচার থেকে আমরা অ্যালডিহাইড কিটোনের ডিফারেন্স বলতে পারি, রিঅ্যাক্টিভিটি বলো আদার্স বলো। আচ্ছা, এটা হলো কিটোন। হ্যাঁ, আচ্ছা, এটা হলো অ্যালডিহাইড। এখন আমাকে বলো স্ট্রাকচারালি what is the difference between the structure of aldehyde and ketones? Structurally ডিফারেন্সটা কি? তারপরে আমরা অন্যান্য ন্যারেশনে যাব। কিটোনে দুইটা সাবস্টিটিউট যুক্ত আছে আর অ্যালডিহাইডে একটা। হ্যাঁ, কিটোনে দুইটা অ্যালডিহাইডে স্যার হাইড্রোজেন থাকে আর হ্যাঁ জি স্যার আর অ্যালডিহাইডে একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ বলি, সাবস্টিটিউয়েন্ট বলি, একটা সাবস্টিটিউয়েন্ট থাকে। কিটোনে সিও গ্রুপের দুই পাশে, আর একটু ক্লিয়ার ভাবে জানি, সিও গ্রুপের দুই পাশে দুইটা গ্রুপ থাকে, আর অ্যালডিহাইডের দুই পাশের এক পাশে একটা গ্রুপ থাকে, আরেক পাশে একটা হাইড্রোজেন থাকে। একটু খেয়াল করো তো, একটু নজর করে, জাস্ট উই লুক এট, হ্যাঁ, we have to keep in mind, we have to view, কি বলা হয়, সিনসিয়ারলি একটু নজর করো। আর হাইড্রোজেনের মধ্যে ডিফারেন্সটা কি? আর ইজ এ গ্রুপ, আর ইজ এ গ্রুপ। যদি গ্রুপ হয় তাহলে এটা ছোট হইলে কতটুকু ছোট হবে? হাইড্রোজেনের থেকে ছোট হবে না, হাইড্রোজেনের থেকে বড় হবে। CS3 পর্যন্ত স্যার। ডেফিনেটলি হাইড্রোজেন থেকে বড় হবে, তাই না? জি স্যার। এটা কি হতে পারে? একবারে ছোট গ্রুপ হইলে কি হবে? একেবারে ছোট গ্রুপ হইলে এটা হবে মিথাইল গ্রুপ। মিথাইল স্যার। একবারে ছোট হইলে এই যে আমি যেটা লিখেছি এখন মিথাইল হবে, একবারে ছোট হইলে মিথাইল হবে। আচ্ছা, আর এটা হলো হাইড্রোজেন। আমরা অনেক কিছু জেনে গেছি, এখন আমরা শুধু সামারাইজ করব যে স্ট্রাকচারালি কিটোনের দুই পাশে দুইটা গ্রুপ থাকে, অ্যালডিহাইডের এক পাশে গ্রুপ থাকে, এক পাশে হাইড্রোজেন থাকে। আচ্ছা, এখন যদি আমরা দুইটা ফ্যাক্টর দিয়ে we can explain the more reactivity of aldehyde, এই আস্তে কথা বলো, we can explain the reactivity, higher reactivity of aldehydes using two factors. One is electronic factor,
electronic factor. Another one is steric factor. Steric means barrier, obstruction, barrier. মানে সেখানে একটা ব্যারিয়ার আছে, একটা বাধা আছে। আচ্ছা, এই দুইটা ফ্যাক্টর দিয়ে আমরা ব্যাখ্যা করব। একটা ফ্যাক্টর আছে স্টেরিক ফ্যাক্টর। স্টেরিক ফ্যাক্টর নামগুলো মনে রাখতে হবে। আরেকটা ফ্যাক্টর আছে কি ইলেকট্রনিক ফ্যাক্টর। ইলেকট্রনিক ফ্যাক্টর, তাহলে স্টেরিক ফ্যাক্টর, ইলেকট্রনিক ফ্যাক্টর পরে দিয়ে আছে, পরে আমরা দেখব, আগে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এই আর গুলোর কি ধরনের ইলেকট্রনিক ফ্যাক্টর আছে, আর এর কি ধরনের প্রভাব আছে, হোয়াট টাইপস অফ ইলেকট্রন what ডোনেটিং types গ্রুপ of impact of R? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ স্যার R are electron pushing, electron donating, electron pushing, electron donating group. They can push, they can donate, they can increase the electronicity towards another, মানে they can give electron, সোজা কথা। তাহলে যদি এরা যদি ইলেকট্রন দেয়, আচ্ছা এখানে এই যে কিটোন এবং অ্যালডিহাইড এরা রিঅ্যাকশন দেয়, কেন দেয়? they have positively charged carbon, মানে they have positively charged carbon, they can give nucleophilic reaction, nucleophilic reaction, অর্থাৎ যারা নিউক্লিয়াসকে ফিল করে এমন জিনিস, এমন স্পিসিসকে তারা আকর্ষণ করে। মনে করো NU মাইনাস, সেই জিনিসটা এসে কার্বনিল কার্বনকে আক্রমণ করবে। কেন কার্বনিল কার্বনকে আক্রমণ করবে? কারণ কার্বনটি পজিটিভলি চার্জ। কিভাবে জানি? কার্বন অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি পার্থক্য আছে বলে ইলেকট্রন গুলো, শেয়ারিং ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে সরে থাকে, কার্বনের আশেপাশে ইলেকট্রন ডেনসিটি কমে যায়, কার্বনটি ধনাত্মক চার্জে চার্জিত হয়, যার কারণে এরা নিউক্লিওফিলিক রিঅ্যাকশন দেয়। ঠিক আছে, একইভাবে যে কার্বনিল সে দেয়। এখন তাহলে এই যে কার্বনিল কার্বনটির যে ধনাত্মকতা বা ধনাত্মক রিঅ্যাক্টিভিটি কমবে না বাড়বে? কি স্যার? কার্বনিল কার্বনের ধনাত্মকতা যত কমবে তার রিঅ্যাক্টিভিটি কমবে না বাড়বে? স্যার ধনাত্মকতা যত বাড়বে রিঅ্যাক্টিভিটি তো বাড়ার কথা স্যার। হ্যাঁ, ধনাত্মকতা মনে রাখবা, কোন স্পিসিসের ধনাত্মকতা যত বাড়বে অথবা ঋণাত্মকতা যত বাড়বে ততই তার রিঅ্যাক্টিভিটি বাড়বে। রিঅ্যাকশন দিবে। আর যতই ধনাত্মকতা ঋণাত্মকতা কমে নিউট্রাল হবে ততই তার স্টেবিলিটি বাড়বে, রিঅ্যাক্টিভিটি কমবে। যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে দুইটা আর গ্রুপ, they have electron pushing ability, they have plus I effect, they have plus I ইফেক্ট plus inductive effect, they have plus inductive effect, they can donate electron towards the carbonyl carbon and decreases the positivity of the carbonyl carbon, decreases the positivity of the carbonyl carbon, so the reactivity of ketone will be lower. বুঝাইতে পারছি? জি স্যার। যে কিটোনের দুইটা গ্রুপ ইলেকট্রন পুশ করে কার্বনিল কার্বনের দিকে, পুশ করে কার্বনিল কার্বনের ধনাত্মকতা কমিয়ে দিয়ে তার রিঅ্যাক্টিভিটি কমিয়ে দেয়। স্যার তাকে স্টেবল করে কয়টা আর গ্রুপ? স্যার এলডিহাইডে একটা। কয়টা আর গ্রুপ? একটা স্যার, একটা আর গ্রুপ। তাহলে কিটোনের দুইটা আর গ্রুপ ইলেকট্রন ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ইলেকট্রন দিয়ে যে ধনাত্মকতা কমায়, একটা আর গ্রুপ তো তার চেয়ে কম কমাবে না? জি স্যার। জি স্যার। তাহলে তার রিঅ্যাক্টিভিটি তুলনামূলক বেশি। এটাকে বলা হয় ইলেকট্রনিক ইফেক্ট দিয়ে এক্সপ্লেনেশন। আচ্ছা, আরেকটা এক্সপ্লেনেশন আছে, সেটা হলো স্টেরিক ফ্যাক্টর। কিটোনের সাথে যদি কেউ রিঅ্যাকশনে আসতে চায়, যে নিউক্লিওফাইল NU মাইনাস যে আসবে, NU মাইনাস আইসা কার্বনিল কার্বনকে আক্রমণ করবে। এখন এই যে দুইটা আর গ্রুপ যে আছে, খেয়াল করবা, একটা বোঝার বিষয়, কিন্তু এটা মুখস্থ করা দরকার নেই বাসা বাড়িতে। এখানে দুইটা আর গ্রুপ আছে, একটা অক্সিজেন আছে।
আইসা যুক্ত হবে কার্বনিল কার্বনের সাথে, কার্বনিল কার্বনের সাথে আসবে, NU মাইনাস আইসা কার্বনিল কার্বনের সাথে যুক্ত হবে। NU যেহেতু মাইনাস নেগেটিভলি চার্জ, সে অক্সিজেনের পাশে দিয়ে আসতে পারবে না, পারবে? না স্যার, অক্সিজেনের পাশে দিয়ে কাছাকাছি দিয়ে আসতে পারবে কারণ না, অক্সিজেনের তো NU ইলেকট্রন মাইনাস। ডেনসিটি বেশি স্যার already। কারণ NU মাইনাসেও তড়িৎ ঋণাত্মক নেগেটিভলি চার্জ, অক্সিজেনও তড়িৎ ঋণাত্মক। অক্সিজেনও নেগেটিভলি চার্জ, দুইটা নেগেটিভলি চার্জ পরস্পরের কাছাকাছি আসতে পারে না, একটা না আর এর পাশে দিয়ে আসতে পারবে না, এ আর এর পাশে দিয়ে আসতে পারবে না, কারণ এগুলো বড় বড় গ্রুপ, কিন্তু যে গ্রুপটা সেখানে কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে, আসতে পারবে না। এ আর গ্রুপ যেদিকে আসে দিক দিয়ে আসতে পারবে না। এর মানে একটা নিউক্লিওফাইল কিটোনকে এসে আক্রমণ করা, তার সাথে যুক্ত হওয়া, এটা রিলেটিভলি কি কম স্যার। তার টেন্ডেন্সি বা তার প্রবাবিলিটি রিলেটিভলি কম, অর্থাৎ তার সাথে এসে যুক্ত হওয়া রিলেটিভলি ডিফিকাল্ট। তাহলে এবার তুমি আসো অ্যালডিহাইডে, অ্যালডিহাইডে অক্সিজেনের পাশে দিয়ে আসতে পারবে না, ঠিক আছে, আর এর পাশে দিয়ে আসতে পারবে না, কিন্তু হাইড্রোজেন এত ছোট যে হাইড্রোজেনের আশেপাশে দিয়ে খুব তাড়াতাড়ি খুব সহজে এসে কার্বনিল কার্বনকে আক্রমণ করে তার সাথে যুক্ত হয়ে যায়। তাহলে তার রিঅ্যাক্টিভিটি স্টেরিক ফ্যাক্টর দিয়েও যদি আমরা ব্যাখ্যা করি, যে ক্ষেত্রে আসে ইনকামিং যে নিউক্লিওফাইল, ইট ক্যান ইজিলি comes to বা অ্যাটাক টু দ্য কার্বনিল কার্বন, making the nucleophilic, making the addition product or something, so really higher than ketone. তাহলে কার অ্যাক্টিভিটি হায়ার? অ্যালডিহাইড স্যার। অ্যালডিহাইডের কি দিয়ে বললাম? প্রথমে বললাম ইলেকট্রনিক ইফেক্ট দিয়ে বললাম, তারপরে বললাম স্টেরিক ফ্যাক্টর দিয়ে বললাম। এবার দেখুন এই পরের স্লাইডগুলো, এই কথাটা এখানে কিছু হিন্টস দেওয়া আছে স্লাইডে, বলো। স্যার স্টেরিক ফ্যাক্টরটা স্যার আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ, স্টেরিক ফ্যাক্টর আরেকবার বললে ভালো হতো স্যার। স্টেরিক ফ্যাক্টর আরেকবার বলে ভালো হতো। জি স্যার। তাহলে আমরা ওই স্লাইডে চলে যাই যে স্লাইডে আছে। আচ্ছা, তোমরা তো স্লাইডটা বড় করে নে, তোমরা দেখতেছো? তোমরা কি দেখতেছো? তোমরা এত করে দেখছো? স্যার এখন দেখা যায়, এখন বড় করে দেখা যায়। তখন দেখো নাই তো স্লাইড, তাই না? জি স্যার স্যার। দেখা গেছে, বাট লেখাগুলো ছোট ছিল, এখন বড় হয়েছে। ও আচ্ছা, এখন বড় হয়েছে। আচ্ছা, এখানে তো আসছিলাম, যাই হোক তোমরা বলো নাই। এই যে দেখো এখানে এই পেজে দেওয়া আছে স্টেরিক ফ্যাক্টর, ইলেকট্রনিক ফ্যাক্টর। হ্যাঁ, জি স্যার। এখন যদি ব্যাখ্যা করি তাহলে আমরা বলবো যে there is a overcrowding in ketones. Overcrowding in ketones. There are two groups attached to carbonyl in ketones. So, তোমরা কথা বলো না। The ketones are overcrowded molecules. শোনা যায় না স্যার। So the nucleophile cannot. স্যার শুনতে পাচ্ছি না স্যার, আপনি কথা কেটে গেল স্যার। বুঝতে পারছো না? না স্যার। একদম বোঝা যাচ্ছে না স্যার, এখন একটু ঠিক আছে মানে। তাহলে মাঝে মাঝে লাইন স্পিড কমে আসে। আমি বলতে চাচ্ছি যে ketone there are two alkyl groups attached to the ketonic carbon. So the ketones are overcrowded molecule. There is a more crowding in ketones. So the nucleophiles cannot attack to the carbonyl carbon easily. কতভাবে পরীক্ষা করছে? 7-8 ভাবে। এই হলো কিটোনের ক্ষেত্রে। আর গ্রুপ
alkyl group এখানে আমার পুরো attached to the carbonyl ঝামেলা carbon. হয়েছে সন্ধ্যার সময় ঝামেলা হইয়া তোমাদের কথা শুনতে পাচ্ছি। এই তো অ্যালডিহাইডের ক্ষেত্রে ক্রাউডিংটা ওভার ক্রাউডিং না, এখানে ক্রাউডিং কম, স্টেরিক ফ্যাক্টর কম। তো নিউক্লিওফাইল খুব সহজে এসে কার্বনিল কার্বনকে আক্রমণ করতে পারে। এবার ওটা কই ঠিক আছে, এবার বুঝতে পারছো? আপনি তো ক্লাস রেকর্ড করতেছেন না। শিখিবে আমি ক্লাস রেকর্ড করি নাই তো, এত পরে কইতেছো? আরে এটা তো ভুলে গেছি। জি স্যার। এত তাড়াহুড়া করে তোমাদেরকে পাঠাইছি আমি, ওগুলোর কথা আর মনে করতে পারিনি। জি স্যার, রেকর্ড হয়ই নাই। স্যার এটা হচ্ছে। পিডিএফ দিয়ে দিয়েন, হ্যাঁ পিডিএফ। স্যার এখন রেকর্ড হইছে, এখন পড়ান। হ্যাঁ, তো বলছিলাম যে রিলেটিভ রিঅ্যাক্টিভিটি, যে প্রথমে বলছে যে aldehydes are more reactive than ketones. Why aldehydes are more reactive than ketones? We can explain the more reactivity of aldehydes employing using by explaining the steric factor and electronic factor. In case of ketone, there is a steric hindrance. In ketones, there is a steric hindrance. Why the steric hindrance? Hindrance means barrier, badha. Why the steric hindrance is higher or more in ketones? From the structure, we can say there are two alkyls are attached to the carbonyl carbon. So the incoming nucleophile cannot attack to the carbonyl carbon easily. So the reactivity of ketones is relatively less or lower. এটা হলো steric factor the explanation. So what about the electronic factor? If we look at the structure of ketone, we can see the alkyl group or R group have properties. They can donate electron to the carbonyl carbon and decreases the electron density or decreases the positive charge of the carbonyl carbon. So the nucleophile have less tendency to attack the carbonyl carbon. তোমরা নিজেরা কথা বলো না, to attack the carbonyl carbon. দেখছো এর সাথে কিন্তু মনোজ ভাই একটু মিউট করেন। মনোযোগে কোনো কথা আসতেছে আরে ওই হলো মন হলো উল্টো পাল্টা মন, বুঝছো? কলি ভাই কি তোমরা যদি কথা বলো তাহলে আমাকে একবারে সবাইকে মিউট করে দিতে হবে। তোমরা কথা বলো না, তোমরা নিজেরা করে নিও। তাহলে বলছিলাম যে ইলেকট্রনিক ইফেক্ট দিয়ে যদি ব্যাখ্যা করি তাহলে আমরা এখানে কেটোনের দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, তারা ইন্ডাকটিভ ইফেক্টের আর খবর কাউকে মিউট না করলে মনোজ ভাইকে মিউট করে দেন তো স্যার। কি খবর দেবো, কি খবর আছে সেটা দিতে হবে। কথা হলো এই মানে মনোজ ভাইয়ের যে আইডিয়া আছে সেখানে মিউট করে দেন স্যার। এই মনোজ। জি স্যার, মনোজ ভাই কথা বলতেছে খালি। আচ্ছা আমার খুঁজে মিউট করো, আমার যার পরিস্থিতি আছে নাকি। আচ্ছা একটা জিনিস তোমরা নিজেরা করো, আমি একবারে তোমরা সাথে আমার কোনো কিছু হয় না। আচ্ছা বাদ দাও, কথা বলবো না। অনেক দামে অনেক কিছু আছে, কাহিনী আছে অনেক বিষয় নিয়ে। আচ্ছা আমি অপশন খুঁজে পাচ্ছি না এখন। আমি এই তোমরা নিজেরা মিউট করে নাও। তাহলে যারা শুনছো তাদেরকে বলছি যে এই অনুষ্ঠানে কোন জায়গা
ওখানে মনে হয় ইয়ারফোন সবাইকে মিউট করে দেন স্যার। এই মনোজ কথা বলছ কেন এত তুই চুপ করে থাকতে পারছ না স্যার স্যার তোর জন্য পড়াতে পারতেছ না আমি অপশনটা খুঁজে পাচ্ছি না, এটা খুঁজে আমার এটা বিডিএনের এখানে কি রে ভাই কি পেন দেওয়া শুরু করলি? মনোজ ভাইকে মেসেঞ্জারে ফোন দেন। ফোন দে, নাম্বার থাকলে ওরে ফোন দেন ভাই, ফোন দিয়ে বলেন যে হচ্ছে মিউট করতে। আরে ওই রোহিঙ্গা তো নাম্বার নাই আমার কাছে। কি একটা অবস্থা, মানে কথা বলে মানে কিরকম অশিক্ষিতর মতো কাজ কারবার। মানে একটা স্যার পড়াচ্ছে তো ইম্পর্টেন্ট একটা টপিক, ওর মানে কোনো ধরনের কমন সেন্সই নাই। আচ্ছা ঠিক আছে, অশিক্ষিত। সমস্যা নাই। আচ্ছা আমি অপশনটা আমার এখান থেকে অপশনটা খুঁজে পাচ্ছি না এখন, বাদ দাও। স্যার আপনি শুরু করেন স্যার। হ্যাঁ এখানে আপনি পড়া শুরু করেন। রিঅ্যাক্টিভিটি অফ অ্যালডিহাইড কিটোনস আমরা কি জেনেছি, একজন আমাকে বলো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। যে কোনো একজনে বলো। স্যার কিটোনের ক্ষেত্রে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকে। না যার জন্য স্যার আগে সেন্টেন্সটা কি বলেছি যে অ্যালডিহাইডস আর মোর রিঅ্যাক্টিভ দেন কিটোনস। জি স্যার। এটা আমার প্রথমে মনে রাখতে হবে, অ্যালডিহাইডস আর মোর রিঅ্যাক্টিভ দেন কিটোন। So how we can confirm the more reactivity of aldehydes from ketone? কিভাবে এটা আমরা how can we explain the higher reactivity of aldehydes as compared to ketones? কিভাবে explain করব? We can explain the higher reactivity of I aldehydes need by two factors. using Number one, steric factor and electronic factor. যে কোনো একটারে তুমি এক বলো আর একটা দুই বলো, আগে ইলেকট্রনিক ফ্যাক্টরও বলতে পারো, পরে স্টেরিক ফ্যাক্টর বলতে পারো। ইলেকট্রনিক ফ্যাক্টরটা কি? জাস্ট অ্যালকাইল গ্রুপের ইলেকট্রন ডোনেটিং, হ্যাঁ ইলেকট্রন ডোনেটিং, অ্যালকাইল গ্রুপস হ্যাভ ইলেকট্রন ডোনেটিং ইলেকট্রন পুশিং প্রপার্টি, দে ক্যান ইলেকট্রন পুশ। So in ketones, ketones মধ্যে দেখো there are two alkyl groups which can donate electron towards the carbonyl carbon and decreases the positive charge density of carbon. So the nucleophile cannot easily attack to the carbonyl carbon. Carbonyl carbon কে attack করতে পারে না, কারণ এর চার্জ পজিটিভ চার্জ ডেনসিটি অনেক কমে গেছে। নিউক্লিওফাইল তো যাই হলো পজিটিভ চার্জ, যে পজিটিভলি চার্জ যে সেন্টার তাকে আক্রমণ করতে। এখন একটা পজিটিভ চার্জ সেন্টারে যদি পজিটিভ চার্জ ডেনসিটি কমে যায় তাহলে সে আগের মতো টেন্ডেন্সি ক্যাপাবিলিটি থাকে না। দুর্বল যে নিউক্লিওফাইল তারা তো যায় না, যেগুলো স্ট্রং নিউক্লিওফাইল তারা কোন রকমের যায় রিঅ্যাকশনে অংশগ্রহণ করে। আচ্ছা, আর অ্যালডিহাইডে একটা মাত্র অ্যালকাইল গ্রুপ থাকে, সে ইলেকট্রন পুশ করে কার্বনের ধনাত্মকতা হ্রাস করে। যেহেতু একটা হ্রাস করে এই জন্য বেশি একটা ইলেকট্রন কি বলা হয় পজিটিভ চার্জ ডেনসিটি বেশি একটা কমে না কিটোনের সাথে যদি আমরা কম্পেয়ার করি। তাহলে হলো ইলেকট্রনিক ফ্যাক্টর, যে অ্যালকাইল গ্রুপ কিটোনের দুইটা অ্যালকাইল গ্রুপ কার্বনের ধনাত্মকতা বেশি হ্রাস করে, অ্যালডিহাইডের একটা অ্যালকাইল গ্রুপ কার্বনিল কার্বনের ধনাত্মকতা হ্রাস করে। এই সেন্সে এই কম্পারিজন থেকে আমরা বলতে পারি কিটোন আর লেস রিঅ্যাক্টিভ টুয়ার্ডস দ্য নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন অ্যাজ কম্পেয়ার্ড টু অ্যালডিহাইড। এই হলো ইলেকট্রনিক ফ্যাক্টর। আর স্টেরিক ফ্যাক্টর হলো নিউক্লিওফাইল কত তাড়াতাড়ি যে কত সহজে যে বাধাহীন ভাবে, বাধা ছাড়া কোনো অবস্ট্রাকশন ছাড়া যায়া কার্বনিল কার্বনকে আক্রমণ করতে পারে। বলছিলাম কিটোনের তিন দিকে, একদিকে অক্সিজেন আর দুই দিকে দুইটা অ্যালকাইল গ্রুপ, এই তিন দিক থেকে এসে কার্বনিল কার্বনকে আক্রমণ করতে তার অনেক কষ্ট হয়। whereas অ্যালডিহাইডে তার দুই দিক থেকে আক্রমণ করতে পারে, একদিকে আর গ্রুপ আর একদিকে অক্সিজেন গ্রুপ, আর বাকি দুই দিক ওপেন থাকে, দুই দিক ওপেন থাকে। এটা এরকম তুমি বুঝতে পারো যে এক বাড়িতে যাওয়ার রাস্তা একটা, আরেক বাড়িতে যাওয়ার রাস্তা দুইটা। কোন বাড়িতে তুমি স্বাচ্ছন্দ্যে তাড়াতাড়ি বা কি বলা হয় ইয়ের মাধ্যমে যেতে পারবা, হ্যাঁ
যে বাড়িতে রাস্তা দুইটা ওইটা যে বাড়িতে একাধিক রাস্তা আছে সেই বাড়িতে তুমি একাধিক দিক থেকে তাড়াতাড়ি যেতে পারবা, অথবা যেতেও তোমার ভালো লাগবে। 3 দিক বন্ধ, একদিক খোলা, এর মানে যদি তুমি যে দিক বন্ধ এই দিকে যদি তোমার বাড়ি হয় তাহলে তোমাকে ঘুরে উল্টা সাইডে এসে ঢুকতে হবে। আর যদি তুমি ডানে রাস্তা বামেও রাস্তা, দুই দিকে রাস্তা আছে, মাত্র 2 সাইড ব্লক আছে, তাহলে প্রবাবিলিটি ওই বাড়িতে যাওয়ার প্রবাবিলিটি, যে বাড়িতে রাস্তা একাধিক তার বাড়িতে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু বেড়ে যায়। আর যে বাড়িতে 3 দিক বন্ধ থেকে একদিকে রাস্তা থাকে ওই বাড়িতে যাওয়ার প্রবাবিলিটি কি হয়, এটা অনেক অপরচুনিটি অনেক কমে আসে। একই কথা যে অ্যালডিহাইডের 2 দিক খোলা থাকে, হাইড্রোজেনের দিক খোলা আর একটা দিক খোলা, আর কিটোনের 3 দিক বন্ধ থাকে। এটারে যদি আমি এইভাবে দেখাই, খেয়াল করো, ড্রয়িং এর মাধ্যমে দেখাই, খেয়াল করবা, এই এখান থেকে এই এতটুকু পথ বন্ধ, এই এতটুকু পথ বন্ধ কার, নিউক্লিওফাইলের এই কার্বনিল কার্বনকে, কিটোনের কার্বনিল কার্বনকে আক্রমণ করার যে সুযোগ, এই এতটুকু জায়গা বন্ধ। এবার দেখি অ্যালডিহাইডেরটা দেখো, অ্যালডিহাইডের এতটুকু বন্ধ, তাহলে কোথায় নিউক্লিওফাইল স্বাচ্ছন্দ্যে ইজিলি যে কার্বনিল কার্বনকে আক্রমণ করবে, অ্যালডিহাইডে না কিটোনে? এখন দেখতে পাচ্ছ অ্যালডিহাইডে। আমরা বলতে পারি যে দেয়ার ইজ এ স্ট্রং স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স শব্দটা হলো বাধা, HINDRANC, বাধা, স্টেরিক হিন্ড্রেন্স। কিটোনে স্টেরিক হিন্ড্রেন্স আছে, there are more steric hindrance in ketone, whereas in aldehyde the steric hindrance relatively lower, very lower. There is a more opportunity for nucleophile to attack the carbonyl carbon for aldehyde. So যদি স্টেরিক ফ্যাক্টর দিয়েও ব্যাখ্যা করি, বলবো যে অ্যালডিহাইডের রিঅ্যাক্টিভিটি হায়ার আর কিটোনের কম। ইলেকট্রনিক ইফেক্টর দিয়ে যদি ব্যাখ্যা করি তাহলে অ্যালডিহাইডের রিঅ্যাক্টিভিটি বেশি, কিটোনের কম। এই দুইটা ফ্যাক্টর দিয়ে এটা বোঝার চেষ্টা করবা, তাহলে তোমরা তোমাদের কি বলা হয় অনেক কেমিস্ট্রি, বিশেষ করে এই অ্যালডিহাইডিক কিটোনিক যৌগের অনেক কথা তোমরা নিজেরাই এক্সপ্লেইন করতে পারবে। একটা আননোন অ্যালডিহাইডের, দুইটা অ্যালডিহাইডের স্ট্রাকচার দেখে তুমি বলে দিতে পারবা যে দিস অ্যালডিহাইড ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান দিস অ্যালডিহাইড, অর্থাৎ এই অ্যালডিহাইডটা খাওয়া যাবে কিনা, বা এই অ্যালডিহাইডিক কম্পাউন্ড খেলে কি সমস্যা হবে। হ্যাঁ, অথবা বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের ক্যারোটিনয়েড বা ফ্লেভানয়েড কম্পাউন্ড আছে যেগুলোতে পলিফাংশনাল, সেখানে তুমি ধারণা করতে পারবা যে কোনটা খেলে কম শরীরে যে অন্যান্য মেডিসিন বা অন্যান্য কম্পাউন্ডের সাথে কম লেস রিঅ্যাক্টিভিটি দেখাবে। এই ধরনের অনেক এক্সপ্লেনেশন তুমি বলতে পারবা, অনেক মেডিসিনের এক্সপ্লেনেশন ব্যাখ্যা দিতে পারবা যদি তুমি এই দুইটা জিনিস বুঝো। এটা ইম্পর্টেন্ট একটা টপিক, এই অ্যালডিহাইড গুলো মোর রিঅ্যাক্টিভ দেন কিটোনস। তাহলে দুইটা ফ্যাক্টর দিয়ে বিষয়টা ব্যাখ্যা করা যায়। এবার এই রিঅ্যাকশন, অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাকশন। আচ্ছা, রিঅ্যাকশনে অ্যালডিহাইড কি রিঅ্যাকশন দেখাবে? অ্যালডিহাইডের প্রথম দেওয়া আছে অক্সিডেশন অফ অ্যালডিহাইড। হ্যাঁ, অ্যালডিহাইডের অক্সিডেশন, আমরা মনে আছে প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশনে আমরা বলেছিলাম যে প্রাইমারি অ্যালকোহল গুলো যদি অক্সিডাইজ করি, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিয়ে যদি অক্সিডেশন করি তাহলে অ্যালডিহাইড হয়, সেই অ্যালডিহাইড আর জারিত হয়, অ্যাসিড হয় না। আর যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি তাহলে প্রাইমারি অ্যালকোহল জারিত হয়, প্রথমে অ্যালডিহাইড হয়, পরবর্তীতে আরো জারিত হয়, অ্যাসিড হয়। সেই রিঅ্যাকশনটাই সেখানে, রিঅ্যাকশনের সেকেন্ড স্টেপটা এখানে দেওয়া আছে যে অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক অ্যালডিহাইড গুলোকে যদি আমরা জারণ করি তাহলে অ্যাসিডে জারিত হয়। কোথায় জারিত হয়? অ্যাসিডে জারিত হয়। এখন এখানে 3টে রিঅ্যাকশন দেওয়া আছে, উপরে দেওয়া আছে অ্যামিনো সিলভার, হ্যাঁ, অ্যামিনো সিলভার
আয়ন, মাঝখানে দেওয়া আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, লাস্টলি দেওয়া আছে পটাশিয়াম ডাইক্রোমেট। এই দুইটা রিয়েজেন্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো অ্যালডিহাইডকে জারিত করে অ্যাসিডে কনভার্ট করে, অ্যাসিড পর্যন্ত জারণ সম্পন্ন করে, অ্যাসিড পর্যন্ত জারণ সম্পন্ন করে। ইভেন এই সিলভার নাইট্রেট যেটা, এমিনো সিলভার যে আয়ন যেটা, এগুলো কি বলা হয়, অ্যালডিহাইডকে জারিত করে সিলভার মিরর উৎপন্ন করে। আচ্ছা, এখানে আমি বলে রাখি, অ্যালডিহাইড, হাউ ক্যান ইউ ডিটেক্ট বা ডিস্টিংগুইশ অ্যালডিহাইডস ফ্রম কিটোন? অ্যালডিহাইড কিটোন গুলোকে কিভাবে ডিস্টিংগুইশ করব? এই সিলভারের এই অ্যামোনিয়াকেল সিলভার নাইট্রেট, যেটাকে টলেন্স রিএজেন্ট বলা হয়, এই যে উপরে যেটা দেওয়া আছে AgNH3 এটা হলো টলেন্স রিএজেন্ট। টলেন্স রিএজেন্টের সাথে অ্যালডিহাইডের রিঅ্যাকশন আছে। অ্যালডিহাইড টলেন্স রিএজেন্টকে কি বলা হয়? টলেন্স রিএজেন্ট অ্যালডিহাইড গুলোকে জারিত করে, এটা মনে রাখলে হবে। টলেন্স রিএজেন্ট অ্যালডিহাইডকে জারিত করে সিলভার মিরর উৎপন্ন করে, সিলভার উৎপন্ন করে, সিলভার মেটাল উৎপন্ন করে, মনে রাখবা। কিটোন করে না, অ্যালডিহাইড করে, কিটোন করে না। তাহলে এই টলেন্স রিএজেন্ট দিয়ে আমরা কি ডিটেক্ট করতে পারি, কি কনফার্ম করতে পারি? অ্যালডিহাইড অথবা কিটোন। অ্যালডিহাইড। তাহলে এখানে আমরা বলতে চাই এই রিঅ্যাকশন থেকে যে টলেন্স রিএজেন্ট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো দ্বারা অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিডে জারিত হয়, অ্যাসিডে পরিবর্তিত হয়। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন। হ্যাঁ, তাহলে প্রথম রিঅ্যাকশনটা কাজ ছিল অ্যালডিহাইডের, তাই না? কিটোনের রিঅ্যাকশন ছিল না। কিটোনের জারণ সম্বন্ধে কোনো কথা বলা নাই এখানে। কিটোনকে জারিত করলে কি হয় এটা বলা নাই, কিন্তু অ্যালডিহাইড গুলোকে জারিত করলে অ্যাসিডে জারিত হয়। আচ্ছা, এটা হলো অ্যালডিহাইড কিটোন সবার জন্য। এখানে দেখো সিও গ্রুপ লেখা আছে। অ্যালডিহাইড কিটোন যে কোনো কার্বনিল কম্পাউন্ডকে বিজারিত করলে, অ্যালডিহাইডকে বিজারিত করলে প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায়, কিটোনকে বিজারিত করলে সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যায়। এবার কি তোমাদের মনে পড়ে আমরা অ্যালকোহলের চ্যাপ্টারে এই সিনথেসিসটা পড়েছি? অ্যালকোহল চ্যাপ্টারে আমরা এই সিনথেসিসটা পড়েছি যে প্রাইমারি অ্যালকোহল ক্যান বি সিনথেসাইজড ফ্রম অ্যালডিহাইড, In addition, secondary alcohol can be obtained by the reduction of ketone compound, ketonic compound. এই সিনথেসিসটা আমরা ওখানে পড়েছি যে অ্যালডিহাইডকে বিজারিত করলে প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায়, কিটোনকে বিজারিত করলে সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যায়, যে নিচে দেওয়া আছে সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যায়। তাহলে আমরা এই স্লাইডটা দেখে অ্যালকোহল চ্যাপ্টারে গিয়ে অ্যালকোহলের সিনথেসিস গুলোকে যদি রিভিশন দেই, তাহলে এই রিঅ্যাকশনটা শেখা হয়ে যাবে। হ্যাঁ, আমি তোমাদেরকে বারবার বলি, এগুলোর বেশিরভাগই হলো কিন্তু মুখস্থ করার এবিলিটি, ক্যাপাবিলিটি যাদের ভালো তাদের মনে থাকবে। এই জন্য তারা যেখানে যেখানে সিনথেসিস গুলো পড়ে আসছে সেখানে তোমরা ভালোভাবে রিভিশন দাও, মনে করার চেষ্টা করো, থিঙ্কিং রাখো। থিঙ্কিং ছাড়া কোনো জিনিসে মনে থাকবে না, রিভিশন দিতে হবে বারবার। তাহলে এটা ওখানে বলা হয়ে গেছে যে অ্যালডিহাইড গুলোকে বিজারিত করলে প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায়, কিটোন গুলোকে বিজারিত করলে সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যায়। এবার ক্লিমেনসন রিডাকশন, এগুলো পরীক্ষা আসবে। ক্লিমেনসন রিডাকশন হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোনস। তাহলে এক কথা কি বলবো? কার্বনিল কম্পাউন্ডস। When carbonyl compounds are treated with zinc amalgam in presence of concentrated HCl, the CO group converts into CH2 group. CO group converts into CH2 group. CH2 group. ক্লিমেনসন নামক একজন সায়েন্টিস্ট, কেমিস্ট, এটা হলো CO গ্রুপ। আর এতটুকু হলো CH2 গ্রুপ, দুইটা আর ছাড়া। এই দুইটা আর ছাড়া যে গ্রুপটা দেখালাম এটা হলো CH2 গ্রুপ। পরিবর্তনটা কোথায়? আর এর জায়গায় আর আছে, দেখো আর এর জায়গায় পরিবর্তন হয়েছে, আর টুর জায়গায় আর টু আছে। পরিবর্তনটা হয়েছে CO গ্রুপটা
পরিবর্তিত হয়েছে CH2 গ্রুপ। এই রিঅ্যাকশনকে ইন্ট্রোডিউস করেছে যিনি, সেই ইন্ট্রোডিউসারের নাম অনুযায়ী ক্লিমেনসন রিডাকশন বলা হয়। তাহলে ক্লিমেনসন রিডাকশন ইজ দ্য রিডাকশন in which the carbonyl compounds convert into alkane। এটা অ্যালকেন হয়েছে দেখো, হ্যাঁ কার্বনিল কম্পাউন্ডস কোথায় পরিবর্তিত হয়েছে? অ্যালকেনে, জি স্যার, তাই না? জি স্যার, সবই সিগমা বলেন। অথবা কি পরিবর্তিত হয়েছে? CO গ্রুপ কনভার্টস ইনটু মিথিলিন গ্রুপ, CO গ্রুপ কনভার্টস ইনটু মিথিলিন গ্রুপ। এটা সহজ আছে, 2-3টা লাইন লিখতে হবে, রিঅ্যাকশন দেখাতে হবে। একটা জেনারেল রিঅ্যাকশন দেখাতে পারো, একটা স্পেসিফিক রিঅ্যাকশন। R1 এর জায়গায় মিথাইল দেখাও, R2 জায়গায় ফিনাইল গ্রুপ দেখাও, দেখে একটা স্পেসিফিক রিঅ্যাকশন দিবে। আচ্ছা, এবার আমরা চলে যাই, আজকে শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে স্যার না। আজকে এই পর্যন্তই থাক। দেখি আর কয়টা স্লাইড আছে। উলফ-টিশনার রিডাকশন আছে, তারপরে গ্রিগনার রিয়েজেন্ট, এটা পড়া হয়ে গেছে আমাদের, যে গ্রিগনার রিয়েজেন্ট, হ্যাঁ ফর্মালডিহাইডের সাথে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, এগুলো আমাদের শিখা হয়ে গেছে। জি স্যার, এই স্লাইডটা শিখা হয়ে গেছে, এগুলো একটু আগেও বলছি যে অ্যালডিহাইড থেকে সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যায়, কিটোন থেকে টারশিয়ারি অ্যালকোহল পাওয়া যায়। এটা আমরা ইয়েতে বলেছিলাম, ওই যে অ্যালকোহলের সিনথেসিসে বলেছিলাম, সায়ানাইড, অ্যামোনিয়া। স্যার অনেকগুলো আছে স্যার, আজকে এই পর্যন্তই থাক। তাহলে এই রিঅ্যাকশন গুলো সবগুলো পরীক্ষা আসবে, এখানে ম্যাক্সিমাম রিঅ্যাকশন গুলো আসবে। বোতলে আছে আর এমব্রক্স সিরাপ আছে। তাহলে আজকে আর ইয়ে করলাম না, হ্যাঁ জি স্যার, আরেকটা ক্লাসে একটু ইয়ে করে তারপরে চলে যাব আর কি। তো যেটা ইয়ে থাকবে তোমাদের কাছে, যেটা তোমাদের থেকে তো আমি কোনো কিছু জানার চেষ্টা করতে পারি না, মানে আসলে ইফেক্টিভ যে ক্লাস, হ্যাঁ ইন্টারেক্টিভ ক্লাসের এগুলো হয় না আসলে। আমরা একচেটিয়াল পড়িয়ে যাই, আসলে তুমি কতটুকু শিখতে পেরেছো, যেহেতু আই কন্টাক্ট নাই, তোমার মনোযোগ কেমন আছে কিছুই জানি না, আদৌ তুমি মনোযোগ দিয়ে শুনছো কিনা, নাকি ওপেন করে বসে আছো, না আসছো না, কে কে আসছো তাও তো জানি না। যার কারণে এই ক্লাসগুলো পুরোটাই তোমার রেসপন্সিবিলিটি নিতে হবে যে আমি শিখবো, আমি ক্লাসগুলো থেকে কিছু শেখার চেষ্টা করব, তাহলেই শিখতে পারবে। কিছু পড়তে হয়, তারপর ক্লাস শেষে তোমরা নিজেরা বাসা বাড়িতে পড়বে, পড়ে সমস্যা বের করবে, আমার সাথে একটু শেয়ার করবে, তাহলে তুমি তোমার শিক্ষাটা কি বলা হয়, তুমি শিখতে পারবে, ভালো শিখতে পারবে। আর যদি ক্লাস অ্যাটেন্ড করলাম এই পর্যন্তই, এতে ভালো কিছু হবে না, মনে থাকবে না। কেমিস্ট্রির অনেক জিনিস আছে, রিঅ্যাকশন মুখস্থ করতে হয়। তো তোমরা আমাকে আগামী ক্লাসে হয়তো আমি একটু জিজ্ঞাসা করবো 2-4 হ্যাঁ কথা, একেবারে ফান্ডামেন্টাল জিনিস জিজ্ঞাসা করবো, কোনো ন্যারেটিভ কোনো কিছু জিজ্ঞাসা করবো না। তোমরা একটু পড়াশোনা করো, রাখলাম।